দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও মিশ্র পদ্ধতি নির্বাচনের সুপারিশ করে প্রস্তাবের খসড়া তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তি নির্বাচনের সুপারিশ থাকছে। নারীদের জন্য ১০০টি আসন সংরক্ষিত করে সরাসরি ভোট ও গোপন ব্যালটের মাধ্যমে রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনের প্রস্তাবনাও থাকতে পারে। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হচ্ছে প্রস্তাবনা, আর শেষ পর্যন্ত নেওয়া হবে সুপারিশ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার ইস্যু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের পর কার্যকর নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সংস্কার কমিশন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এ বিষয়ে প্রস্তাবনা জমা দেবে ডিসেম্বরের মধ্যে। অংশীজনদের মতামতের ভিত্তিতে সুপারিশমালা এখন প্রায় শেষ পর্যায়ে। সবগুলো আইন কানুন বিধিবিধান পর্যালোচনা করে কতগুলো অগ্রাধিকার চিহ্নিত করেছি, যে ক্ষেত্রে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবনা থাকছে সংস্কার কমিশনের। প্রচলিত পদ্ধতিতে নিম্নকক্ষ আর উচ্চকক্ষের ভোট হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। একই সাথে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষিত রেখে তা ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ থাকতে পারে। সংসদে নারীদের আসন বাড়িয়ে দিয়ে প্রথম পর্বে কতগুলো আসনে সরাসরি নির্বাচন নারীদের জন্য সংরক্ষিত, পরের বারে অন্য কতগুলো আসন, তারপরে অন্য কতগুলো আসন, এটা অনেকটা নিশ্চিত করে বলা যায় তো দ্বিপক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হবে। কারণ দলগুলো চায়, সব দলগুলোই চায় এবং কারোই তেমন বিরোধিতা নাই। উচ্চকক্ষের ব্যাপারেই এটা তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা এবং এটা কিভাবে এর সদস্যগুলো নির্বাচিত হবে এ নিয়ে বহু মত, বহু সুপারিশ, বহু প্রস্তাব। তো একটা প্রস্তাব তো অবশ্যই হলো এটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার। রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের পক্ষে সংস্কার কমিশন। সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে অথবা সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের অংশগ্রহণে নির্দলীয়ভাবে নির্বাচনের প্রস্তাব থাকছে। দুই কক্ষের সংসদ সদস্যরা এবং একই সাথে এর সাথে স্থানীয় সরকার প্রতিনিধিরা ৬০-৬৫,০০০ স্থানীয় সরকার প্রতিনিধি বিভিন্ন স্তরের তারা মিলে নির্বাচক মণ্ডলী হতে পারে এবং এদের ভোটে মেজরিটি ভোটে নির্বাচন হতে পারে। তাহলে যে কোনো ব্যক্তিকেই আর রাষ্ট্রপতি করা যাবে না। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনেরও সুপারিশ করছে সংস্কার কমিশন। গণতন্ত্র চাইতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হতে হবে। তো তারা গণতান্ত্রিক উপায়ে যদি তাদের প্রত্যেকটা যে ক্ষেত্রের নেতৃত্ব তারা যদি নির্ধারণ করে, তাহলে এটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পথ সুগম হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া প্রধানমন্ত্রী পদে ২ বারের বেশি না থাকা, না ভোটের বিধান রাখা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশ করবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা হয়তো সকলকে খুশি করতে পারবো না, কিন্তু আমরা একটা সুচিন্তিত মতামত দেওয়ার চেষ্টা করব। ১৫ বছরের আর্থিক খাতের অনিয়ম নিয়ে সরকারের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, শেয়ারবাজারের দরপতনে নিয়ন্ত্রক সংস্থার দায় রয়েছে। রাজধানীর সিরডাপে আর্থিক তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শারফুল আলমের রিপোর্ট। ব্যাংক খাতে লুটপাট, শেয়ার বাজারের অনিয়মের কারণে ১.৫ দশকে দেশের আর্থিক খাত দুর্বল হয়ে পড়ে। কয়েকটি ব্যাংকের তারল্য সংকটের কারণে প্রভাব পড়ে পুরো ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, কাজ চলছে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের সংস্কারেরও। ভেতরে যা দেখছি আমি হরহামেশা টের পাচ্ছি কি ছিল ভেতরে 15 বছরে। এটাকে আমরা একটু কারেক্ট করতে চেষ্টা করি, সংশোধন করতে চেষ্টা করছি। আমাদের ব্যাংকিং সেক্টর তো আপনারা জানেন যে অবস্থা, ব্যাংকিং আর্থিক পুঁজিবাজারেও একই অবস্থা। সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। কিছু যন্ত্রণা থাকবে, যারা প্লেয়ার ভেতরে, যারা
রেগুলেটর তাদের অনেক দোষ আছে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার পরামর্শ দেন তিনি। আর্থিক শৃঙ্খলার খাত, আমাদের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য সেখানে অত্যন্ত ভঙ্গুর অবস্থা থেকে ওই স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়ানো হয়েছে। এখানে অর্থনীতির সামনে তিনটি বড় চ্যালেঞ্জ আরও আছে: আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তৈরি করা। কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনীতির প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এই যে মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত 15 বছরের যে শাসনকালে এটা একটা অন্য স্তরে চলে গেছিল। নতুন করে আর্থিক নীতি প্রণয়নে সরকারকে উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন বিশিষ্টজনেরা। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজনীতিবিদদের মানসিকতার বদল না হলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না বলেও মত তাদের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সাংবাদিক জিল্লুর রহমানের সঞ্চালনায় গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, ব্রিটিশ আমল থেকেই পুলিশকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। অন্যায় করলে যে পুলিশ যাদের সালাম দিয়েছে তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়াটা, আমি মনে হয় এটা মোটেই অপরাধ না। চুরি যদি করে, অন্য চোররাও যদি হ্যান্ডকাপ পরে, তাহলে আমাদের মন্ত্রীরাও যদি চুরি করে তাদের হ্যান্ডকাপ পড়তে হবে। অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু তার সন্তান তো অপরাধ। আজকে তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাবার অপরাধের জন্য সন্তানকে নাজেহাল হতে হচ্ছে। পুলিশের সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। অতীতে অপরাধের বিচার হলে গত 15 বছর গুম খুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়াতো না বলে অভিমত শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য একে আজাদের। একটা রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝে বলেন, এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না, আসলেও সহজ হবে না। তিনি কমিটমেন্ট রাখবেন, আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আরেক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। পুলিশ বাহিনী এটা আদেশ পালন করেছে, কিন্তু এক্সেসিভ ফোর্স যারা ব্যবহার করেছে তাদের সাজা হওয়া উচিত। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। কলুষিত রাজনীতির সমালোচনা করে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, যারা বদির মতো ইয়াবা ব্যবসায়ীকে মনোনয়ন দেয় তাদের মানসিকতার বদল না হলে সংস্কার কাজে আসবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। পুলিশি সেবা নাকি পুলিশি নিয়ন্ত্রণ, এই মৌলিক প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত সাদা কালোর মতো উত্তর খুঁজে পাবো না। সবকিছুর পরে সরকার প্রধান সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিক না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলে জানান বিশেষজ্ঞরা। দেশে বর্তমান পরিস্থিতিতে আগামী দিনে করণীয় ঠিক করতে সমমনা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি লিয়াজু কমিটির সদস্যরা। বৈঠকে জোটবদ্ধভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে আগামী দিনের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্য ধরে রাখার উপর জোর দেন নেতারা। পরের সংবাদ সম্মেলনে বিএনপি ও জোট নেতারা জানান, সমমনার সবার সাথে আলোচনা করেই আগামী দিনে কর্মসূচি নির্ধারণ করা হবে। পরে সমমনা জোটের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপৎ আন্দোলনে আমরা রত ছিলাম। এই সরকারের এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে 12 দলীয় জোট। আমরা আজকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বসছিলাম। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি।
ষড়যন্ত্র থামাতে সব জায়গা থেকে আওয়ামী দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। জীবনযাপন যেখানে কষ্টকর হয়ে পড়েছে সেখানে সংস্কার নিয়ে মানুষের মাথা ব্যথা নেই বলেও দাবি করেন আলাল। তিনি অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানান। নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা থেকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি নেতারা। সংসার চালানো যেখানে দায় সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? চাঁদাবাজদের তালিকা করে তাদের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানী কাকরাইলে রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে, ফলে কষ্ট পাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নগরীতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে স্বীকার করে পুলিশকে এই অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন ডিএমপি কমিশনার। নির্মূল করা, মাদককে মোকাবেলা করা, মাদক ডিলারদেরকে ধরা, এটাও সামাজিক। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করব। সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে লিপ্ত হবেন না, আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।